আমরা রাতভর আলোচনা করতেছিলাম। ওই সময় এখানে সাদিক কায়ুম, তারপরে নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস বা মাহফুজ, এদের সবার সাথেই আলাপ চলতেছিল। সে শিক্ষার্থীরা আলাপ করতেছিল, ক্যাম্পাস জুড়ে একটা প্রচণ্ড ক্ষোভ কাজ করতেছিল যে না, এটা শুধুমাত্র কোটার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব না। 17 তারিখ এখানে গায়েবানা জানাজা ডাকা হয় এবং গায়েবানা জানাজার আগেই পুলিশ সারা ক্যাম্পাস এমনভাবে ঘিরে রাখে, মনে হয় যে এখানে আর ঢোকার সুযোগ নাই। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ভ্যাকেন্ট করার নির্দেশ দেয়। তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে মজা করে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় যে শিক্ষকরা যেন হল ছেড়ে দেয়, শিক্ষকরা যেন তার কোয়ার্টার ছেড়ে দেয়, বাসা ছেড়ে দেয়, ডিপার্টমেন্ট ছেড়ে দেয়। মানে সাধারণ শিক্ষার্থীরা প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। তো 17 তারিখ ওই জানাজার মুহূর্তেই আক্তারকে অ্যারেস্ট করা হয়, পুলিশ অ্যারেস্ট করে এবং তারপরে জানাজাটা হয়। তো শিক্ষার্থীরা ডিটারমাইন্ড ছিল যে হলে থাকবে, কিন্তু রাত বাড়তে বাড়তে দেখা যায় স্বাভাবিকভাবে ফ্যামিলি থেকে কল এবং নানাবিধ টেনশন প্রেশার মিলিয়ে হলগুলোতে ছাত্র কমতে থাকে। পরবর্তীতে আমরা দেখি যে আসলে হলে এখন থাকলে যে কোনো দিক থেকে আক্রমণ আসলে শিক্ষার্থীরা সংখ্যা কমে গেছে। তো শিক্ষার্থীদের সবাই চলে যায়। তখন আমরা রাতে বিভিন্ন জায়গায় কল করে প্রায় 150 জন স্টুডেন্টের এবং 50 জন মেয়ে স্টুডেন্টের, ফিমেল স্টুডেন্টের থাকার ব্যবস্থা করি। আরও বিভিন্ন জায়গা থেকে থাকার ব্যবস্থা করে। আমরা যতটুকু খবর পেয়েছি যে প্রত্যেকেই যার জায়গা থেকে ওই সময় চেষ্টা করে আর কি, যাতে করে শিক্ষার্থীদের থাকার জায়গাটার ব্যবস্থা হয়। তো এটা একটা অভাবনীয় দৃশ্য ছিল, যেভাবে করে সবাই রেসপন্স করছে শিক্ষার্থীদেরকে জায়গা দেওয়ার জন্য এবং তাদেরকে থাকার ব্যবস্থা করার জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য। এটা একটা মানে ইমেন্স একটা ঘটনা, যে এই লেভেলের ন্যাচারাল রেসপন্স। তো তখন আমাদের কাছে মনে হয়েছিল আন্দোলনটা কি এখন দমে যাবে কিনা, কি হবে এই মুহূর্তে, কি হবে। পরের দিন ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্দোলনটাতে আমরা জানি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন আন্দোলন হয় তখন ওইখানে পুলিশ হামলা চালায়। নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট সহ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা গিয়ে ওই ব্র্যাকের আন্দোলনে যুক্ত হয়। একটা প্রাইভেট ঐক্য তৈরি হয়। ওই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপক ভূমিকা ছিল। এর আগের দিন রাতে আমাদের পরিচিত প্রাইভেটের স্টুডেন্টদের সাথে আমরা কথা বলেছি। পরের দিন এই ঘটনাটা সাধারণ শিক্ষার্থীরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যুক্ত হয়ে এবং একটা প্রাইভেট ঐক্য তৈরি হয়ে একটা বড় স্পার্ক তৈরি হয় সারা দেশের মধ্যে। এবং 18 তারিখের এই ঘটনাতে যেটা ঘটে যে সারা বাংলাদেশে আন্দোলনটা বন্ধ হয়ে যায় না, এই মেসেজটা পৌঁছে যায়। এবং বিভিন্ন স্পটগুলোতে, ঢাকার স্পটগুলোতে, যেহেতু তখন ক্যাম্পাসগুলো বন্ধ হয়ে গেছে, তখন স্পটগুলো প্রদান হয়ে ওঠে। যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, উত্তরা, তারপর শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, এই প্রত্যেকটা এলাকায় আন্দোলনের একেবারে ক্রুশাল স্পট হয়ে দাঁড়ায়। তো 24-25 তারিখে যখন ইন্টারনেট আবার চালু করা হয়, তখন যেটা ঘটে সবার চোখের সামনে নানা ধরনের বিভৎস দৃশ্যগুলো চলে আসে। এপিএস থেকে আসাবুল ইয়ামিনের লাশের দৃশ্য সবার মনে থাকার কথা। যেভাবে করে এই দৃশ্যগুলো সবার চোখের সামনে আসে, সবাই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং লাশ পোড়ানোর কথা, লাশ ড্রেনে ফেলে দেওয়ার কথা, লাশ নষ্ট করার কথা, বেওয়ারিশ লাশ কবরস্থ হওয়ার কথা, এরকম নানাবিধ বিষয় কিন্তু সেই সময় আসে। সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। এর মুহূর্তে হলো যে প্রত্যেকের মধ্যে নতুন করে আবার স্পৃহা তৈরি হচ্ছে। তখন মার্চ ফর জাস্টিস কর্মসূচি আসে এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে একটা বড় সাড়া পড়ে। আপনি সেই দিন সবার মনে থাকার কথা, এক বোন তার ভাইকে জড়ায় ধরে পুলিশের গাড়ির সামনে দাঁড়ায় যায় এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শাহবাগ থানা থেকে 2 জনকে ছাড়ায় নেয় এবং এখন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামি ম্যাম, ওনার উপর হামলা হয়। সো নানাবিধ দৃশ্যগুলো সবার চোখের সামনে আসে এবং ওই কর্মসূচিটা সফল হওয়ার মধ্য দিয়ে প্রত্যেকে আবার নতুন করে জেগে ওঠে। আন্দোলন তখন একটা নতুন ধারায় অগ্রসর হচ্ছে। তো 4 তারিখে লাখে লাখে মানুষ সমস্ত স্পটে জড়ো হয় এবং সেইখানে জানেন যে কর্মসূচি প্রথমে 6 তারিখ লং মার্চ টু ঢাকা ছিল, তারপরে 5 তারিখ শ্রমিক সমাবেশ, নারী সমাবেশ ছিল। আমরা তখন আলাপ করতেছিলাম যে এইভাবে তো হইতে পারে না, কর্মসূচি যদি এরকম দুর্বল কর্মসূচি দেওয়া হয় তাহলে আন্দোলনকারীরা টিকতে পারবে না এবং কর্মসূচি 6 তারিখে হওয়ারও সুযোগ নেই, কর্মসূচি আগে আনতে হবে। এবং রাতে আপনি জানেন যে আসিফ ঘোষণা করে যে 5 তারিখে আগামীকালই লং মার্চ টু ঢাকা হবে এবং গণভবন ঘেরাও হবে। এবং তখন আন্দোলনে একেবারে 5 তারিখ সকাল থেকেই, আমি বিশেষত 5 তারিখে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সকাল 9টা বাজে বের হই। তখন বের হয়ে আমার মনে পড়ে যে প্রায় 2 ঘন্টা হাঁটি, কিন্তু লোকজন দেখতেছি না, একটা ভয় কাজ করতেছিল, তাইলে কি লোকজন নামবে না। কিন্তু 11টার পরেই দেখি যে অসংখ্য মানুষজন
11:30টার মধ্যে রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ি এই এলাকায় ছিলাম আমি। অসংখ্য লাখ লাখ মানুষ পুরো ফিল্ডের মধ্যে এসে যুক্ত হয় এবং অভূতপূর্ব দৃশ্য যে এক সারি মানুষ সামনে যাচ্ছে, গুলি খাচ্ছে, তারা চলে আসতেছে, আবার আরেক সারি মানুষ যাচ্ছে। কেউ কিন্তু পুরোপুরি মাঠ থেকে চলে যাচ্ছে না, সবাই এখানে রয়ে যাচ্ছে, আহত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, চোখের সামনে মাথায় গুলিবিদ্ধ লোকেরা হাসপাতালে ভর্তি হচ্ছে, অনাবিল হাসপাতালে, এই কাজলা ফুটওভার ব্রিজের কাছে। তারপরেও আমরা এটা দেখার পরও সবার চোখ থেকে পানি ঝরতেছে, কিন্তু কেউ সরতেছে না। এইটা ছিল এই আন্দোলনের স্পিরিট, পুরো সময় জুড়ে এটা চলতেছিল আর কি। তো 5 তারিখ 2টা বাজে আর্মি চিফ কথা বলবেন, এরকম একটা জাতির সামনে জানানো হয়। তখন একটা সিগন্যাল আমরা মনে করতেছি যে হ্যাঁ বোধহয় চেঞ্জ হবে। তারপরে 1 ঘন্টা পেছানো হয়। তখন আমরা সবাইকে বলি হ্যান্ডমাইক করে যে কেউ যাবেন না, সবাই থাকেন, এবং সরকার হবে জনগণের, সামরিক শাসন আমরা চাই না। তো এরকম একটা তখনও সবাই মাঠে ছিল। তো এরপরে তো আপনারা জানেন যে হাসিনা পালায় যায় এবং স্পটগুলোতে কিন্তু অনেক স্পটে সন্ধ্যা 6টা পর্যন্ত গুলি চলেছে। সেখানেও কিন্তু ওই হাসিনা পালায় যাওয়ার পরেও অনেকে শহীদ হয়েছে। এই সমস্ত আত্মত্যাগ এবং গল্প মিলিয়ে আসলে 5ই আগস্ট এবং এই ফ্যাসিবাদ বিরোধী এক রক্তক্ষয়ী আন্দোলনের সফলতার দিন। জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গা থেকে বলবো যে এখানে আমরা সামগ্রিকভাবে হতাশাই দেখতে পাচ্ছি এই জায়গা থেকে, যে যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে এই আন্দোলন, তাদের কোনো স্বীকৃতি এই গণ অভ্যুত্থানের ফলে যে ইন্টারিম, তাদের কাছ থেকে কোনো স্বীকৃতি এখনও আসেনি। কিংবা আমরা দেখেছি যে আগস্টের পর থেকে অনেক আহত ভাই বা বোন তারা আপনার হলো এই শহীদের তালিকায় নাম লিখিয়েছেন চিকিৎসার অভাবে। এটা তো এইরকম হওয়ার কথা না। সুতরাং শহীদদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন, এই ব্যাপারটা, চিকিৎসা, এগুলো কিন্তু যথাযথভাবে ডিল করা হয়নি। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয় নাই। গ্যাজেটে 834 জনের তালিকা আসছে, শহীদের তালিকা জানুয়ারি 15 তারিখে হয়েছে সে গ্যাজেট। দীর্ঘ সময় হয়ে গেছে, এখন পর্যন্ত শহীদ আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন হয় নাই। বিচারের প্রশ্নে আমরা এখনও পর্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি, বা দৃশ্যমান অগ্রগতি যেটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরপরে লুটপাট যা হইল সারা দেশে, ফ্যাসিবাদের শাসনামলে যে গুমগুলো হয়েছে, হত্যা হয়েছে, এই প্রত্যেকটার যে বিচার, এই বিচার প্রক্রিয়া কোথায়? আমরা তো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতেছি না। জাতির মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে জাতিতে সামগ্রিক সংস্কার সাধন হবে। সংস্কার তো একটা কন্টিনিউড প্রসেস, কিন্তু এই যে রক্তক্ষয়ের ফলে সমাজ কাঠামোর মধ্যে একটা সংস্কার হবে, ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী যে মানসিকতা, যে সংগ্রাম, যে আত্মত্যাগ বিজয়ী হয়েছে, তার ফলে সমাজের কাঠামোতে যে পরিবর্তন হবে, সেই পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই নাই। প্রশাসনে বলি, পুলিশে বলি, বিচার বিভাগে বলি, মিডিয়াতে বলি, সকল জায়গায় এখনও আমরা দেখতে পাচ্ছি আগের সেই ফ্যাসিবাদী মানসিকতার ছায়া এখনও আছে। এখনও নানাভাবে তাদেরকে সাপোর্ট করে দেওয়ার, সফটলি, কালচারালি সাপোর্ট করে যাওয়ার প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এই জায়গাগুলোতে কাজ করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আর কিছু থাকবে না। এইটা হলো দিতেই হবে। জুলাইয়ের ঘোষণাপত্র হলো এই অভ্যুত্থানের স্বীকৃতি, সনদ হলো এই অভ্যুত্থানের স্বীকৃতি। সুতরাং জুলাইয়ের ঘোষণাপত্রের মধ্য দিয়ে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে হবে। যে ইস্যুগুলো বলেছে, শহীদ, আহত, বিচার, সংস্কার, এই প্রত্যেকটা জিনিস সেখানে থাকতে হবে। সনদের মধ্য দিয়ে সেটার লিগ্যাল রিকগনিশন হবে এবং আমরা চাই সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে জাতি যে এত বড় একটা সংগ্রাম করেছে, সেই সংগ্রামের ঐতিহাসিক দলিল হয়ে থাকুক এবং এটার দায়বদ্ধতা তৈরি হোক রাজনৈতিক দলগুলোর উপর, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন। সুতরাং জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আসলে কোনো দাবি না, এটা হলো একটা ফ্যাক্ট, এটা একটা সহজাত বিষয় যে এত বড় গণ অভ্যুত্থান, এত বড় রক্তক্ষয়ী সংগ্রামের পরে জিনিসগুলো স্বাভাবিকভাবেই হবে। সুতরাং এটার জন্য যদি দাবি জানাইতে হয় কিংবা আন্দোলন করতে হয়, তাহলে এই ইন্টারিমের থাকার আর কোনো নৈতিকতা থাকে না। আমরা আশা করব যে আমাদেরকে আন্দোলনে নামতে হবে না, বরং ওনারা যে গণ অভ্যুত্থানের ফলে এসেছেন, সেই দায় থেকেই, সেই দায়বদ্ধতা থেকেই এই বিষয়গুলোকে খুব দ্রুততম সময়ে নিষ্পত্তি করবেন।